আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সামিয়া আক্তার শ্রোত, বর্তমানে ব্যাচেলর অফ ফিজিওথেরাপিতে অধ্যয়নরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। কিন্তু আমরা আসলে যেটা দেখি যে একজন ফিজিশিয়ান ফিজিওথেরাপি সাজেস্ট করেন এবং সেই সাজেশন বা প্রেসক্রিপশন অনুযায়ী একজন পেশেন্ট একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হন। কিন্তু ফিজিওথেরাপি যে একটি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা, এটি নিয়েই আলোচনার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ স্প্রিং অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টারের সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ ইয়াসিন আলী। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। স্যার, এই বিষয়ে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। ফিজিওথেরাপি একটি অবশ্যই একটি স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা। তো এ বিষয়ে আমি যদি বলতে যাই, তাহলে আপনি দেখেন যে একজন ফিজিওথেরাপিস্ট দেখা যাচ্ছে যে একজন পেশেন্টের স্বাধীনভাবে স্বাধীনভাবে তার প্রপার অ্যাসেসমেন্ট করে, তাকে ডায়াগনোসিস করে, তার রোগ নির্ণয় করে, তার ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে তাকে ট্রিটমেন্ট দিতে সম্ভব। হ্যাঁ, তো তাদের মানে দেখা যাচ্ছে যে একজন ফিজিওথেরাপিস্ট কিন্তু এই কারিকুলামে এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কারিকুলামে কিন্তু পড়াশোনা করে একাডেমি। তো দেখা যাচ্ছে যে তারা এই একাডেমিকে মানে তাদের একজন ফিজিওথেরাপিস্ট একাডেমিকে যে যেটা পড়ে থাকে 4টা প্রফেশনাল পরীক্ষা দিয়ে তারপর দেখা যাচ্ছে যে 1 বছর ইন্টার্নশিপ করে বিভিন্ন আপনার হচ্ছে যে সরকারি হসপিটালে, বেসরকারি হসপিটালে দেখা যাচ্ছে যে ইন্টার্নশিপ করে তারা হচ্ছে যে তারা এই প্রফেশনে আসে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা অবশ্যই এই যে 4টা প্রফেশনাল বা 4টা কোর্স যে তারা 4টা ইয়ার পড়াশোনা করে তারা দিতে, তো এই 4টা ইয়ারে তারা কি করে দেখা যাচ্ছে যে এখানে তারা এই একটা পেশেন্টের রোগ সম্পর্কে, এবং তারা একটা পেশেন্টের বা একজন মানুষের দেহে বিভিন্ন যে এই যে মেকানিক্যাল যে বা এই যে আপনার বায়োমেকানিক্যাল যে মোবিলিটি হয়ে থাকে, তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা হিউজ পরিমাণ পড়াশোনা করে আসে। এবং একজন পেশেন্টের বা একজন মানুষের একজন হিউম্যান বডিকে যে আপনার বিভিন্ন যে বোনস, মাসেল, লিগামেন্ট, টেন্ডন, ফাসা, আর্টারি, সার্কুলেশন, ব্লাড, এই যে ব্যাপারগুলো সব বিষয় কিন্তু তারা মানে এই যে বডি যে হচ্ছে যে সাপ্লিমেন্টারিটা, এই যে মেকানিক্যাল বা এই যে মেকানিজম মানে কিভাবে কি হচ্ছে, অ্যানাটমি, ফিজিওলজি, তারা সব বিষয়ে তারা কি পড়াশোনা করে এই প্রফেশনাল 4টা পথ কমপ্লিট করে, তারপর বিভিন্ন এই যে ট্রিটমেন্ট প্ল্যান তারা তৈরি করে, দেখা যাচ্ছে যে তারা ট্রিটমেন্ট কিভাবে কি হয়, কিভাবে একটা পেশেন্টকে অ্যাসেস করতে হয়, কিভাবে তার রোগ নির্ণয় করতে হয়, কিভাবে ডায়াগনোসিস করতে হয়, কিভাবে তার হিস্টোরি নিতে হয়, এই সব বিষয়ে কিন্তু প্রপারলি তারা মানে দেখা যাচ্ছে যে নলেজ অর্জন করে কিন্তু এই প্রফেশনে তারা আসে এবং 1 বছর তারা প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করে করে যে কি মানে হচ্ছে যে ইন্টার্নশিপ করে তারা এই প্রফেশনে আসে। তো দেখা যাচ্ছে যে আমাদের কারিকুলাম বা ফিজিওথেরাপি প্রফেশনের যে কারিকুলাম, তো সেখানেও কিন্তু বলে যে ফিজিওথেরাপি একটি স্বাধীন ও স্বতন্ত্র ভাবে চিকিৎসা প্রদান করা এবং একজন পেশেন্টের রোগ নির্ণয় করে তার মানে হচ্ছে তাকে ব্যাপারে অ্যাসেসমেন্ট করে তার ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে তাকে ট্রিটমেন্ট দিতে চায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে ফিজিওথেরাপি একটি অবশ্যই স্বাধীন চিকিৎসা ব্যবস্থা। WHO আমাদেরকে বা একজন ফিজিওথেরাপিস্টকে বা ফিজিওথেরাপি প্রফেশনকে সেভাবেই সময় দেয়। তো এখানে ব্যাপার হচ্ছে যে যেহেতু ফিজিওথেরাপি একটা শারীরিক চিকিৎসা প্রদান ম্যানুয়াল থেরাপি মাধ্যমে বা বিভিন্ন হচ্ছে যে থেরাপিউটিক এক্সারসাইজের মাধ্যমে ট্রিটমেন্ট প্রদান হয়। তো সেক্ষেত্রে হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট স্বাধীন ও স্বতন্ত্রভাবে একজন রোগীর রোগ নির্ণয় করে তাকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে ম্যানুয়াল হ্যান্ড টেকনিকের মাধ্যমে তার হচ্ছে যে ট্রিটমেন্ট প্রকাশ করতে। তো এবং আমরা যদি দেখি যে বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন 2018 সালে আপনার 71 নং আইনে এবং এখানে আপনার 12 নং ধারায়
কিন্তু অনুযায়ী আবার ফিজিওথেরাপিস্টকে স্বাধীন মানে ফিজিওথেরাপি প্রফেশনকে স্বাধীন স্বতন্ত্র চিকিৎসা পেশা হিসেবে করেছেন এবং তারা হচ্ছে একজন ফিজিওথেরাপিস্ট রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে ওখানে অতএব অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট স্বাধীন ও স্বতন্ত্র চিকিৎসা প্রফেশনাল সে একজন পেশেন্টকে যত্ন রেখে তাকে প্রপার ট্রিটমেন্ট স্যার আপনি WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর কথা বললেন স্যার এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন WHO বলছে এখানে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা বলছে যে এই যে চিকিৎসা পেশাটাকে বা চিকিৎসা ব্যবস্থাটাকে তারা দেখা যাচ্ছে যে কয়েকটি ক্যাটাগরিতে তো এখানে ফার্স্ট ক্যাটাগরিতে যেটা আর কি বলা হয়েছে যে আপনার হেলথ প্রফেশনাল, হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে যে আপনার হেলথ অ্যাসিস্ট্যান্ট, তারপর হচ্ছে আপনার পার্সোনাল হেলথ ওয়ার্কার, হ্যাঁ, বা হচ্ছে সার্ভিস, তারপর হচ্ছে যে হেলথ ম্যানেজমেন্ট সার্ভিস বা পার্সোনাল, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে হেলথ সার্ভিস প্রোভাইডার। এইভাবে তারা শ্রেণীভিত্তিক করা হচ্ছে যে এই প্রফেশনটাকে একটা ডিজাইন করেছে বা ক্লাসিফিকেশন করেছেন, যেমন ISO এটাকে ক্লাসিফিকেশন করেছে যে ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ অকুপেশন। এই পেশাটাকে কি চিকিৎসা পেশাটাকে কয়েকটা মানে শ্রেণীকে মানে কয়েকটি ক্যাটাগরি। এখানে যে আমি যেটা বললাম যে হেলথ প্রফেশন ফার্স্ট এটাকে আবার কয়েকটা কি পদ ভিত্তিক বিভক্ত করছে। এই যে ফার্স্ট যেটা ক্যাটাগরি সেটাকে কয়েকটা পদ ভিত্তিক বিভক্ত করলো। তো সেখানে রয়েছে একজন ফিজিশিয়ান, ডেন্টিস্ট এবং ফিজিওথেরাপিস্ট। তাহলে দেখা যাচ্ছে যে এদের আবার পদ ভিত্তিক দেখা যাচ্ছে যে তো এখানে আপনার যেহেতু এই ফার্স্ট ক্যাটাগরিতে ফিজিশিয়ান যেটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ডাবল টু দাম। আপনারা হচ্ছে এখানে যদি আমরা ডেন্টিস্টের কোড ভিত্তিক দেখি তাহলে সেটা হচ্ছে ডাবল টু 6 4। এরপর দেখা যাচ্ছে ফিজিওথেরাপিস্টের যদি আমরা কোড ভিত্তিক দেখি ডাবল টু 6 এই যে কোড ভিত্তিক বিভক্ত থাকবে। তো এখানেও আমরা দেখতেছি যে ফার্স্ট ক্যাটাগরিতে যারা রয়েছে তাদেরকে হচ্ছে কোড ভিত্তিক বিভক্ত করছে। তো এখানেও আমরা দেখতেছি এই যে ফিজিওথেরাপিস্টের সাথে প্র্যাকটিশনার এবং তারা পেশেন্টের রোগ নির্ণয় করে, হ্যাঁ, তাকে হচ্ছে যে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে তাকে ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, এছাড়াও আমরা দেখছি যে স্যার বিশ্বের উন্নত দেশগুলোতে কি ফিজিওথেরাপি স্বাধীন স্বতন্ত্র চিকিৎসা ব্যবস্থা হ্যাঁ, অবশ্যই দেশের অন্যান্য দেশগুলো যেরকম দেশ সেগুলো তো নয়, মানে সেগুলোতে তো অবশ্যই দেখা যাচ্ছে যে সেখানে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্ট হচ্ছে একজন পেশেন্টের রোগ নির্ণয় করে চিকিৎসাতে ব্যবস্থা করতে হবে এবং আমি বলি যে তারা হচ্ছে ফার্স্ট কন্টাক্ট, হ্যাঁ, ফার্স্ট কন্টাক্ট ট্রিটমেন্ট প্রদান করে প্রদান করতে হবে। যেমন দেখেন যে তারা সাধারণত চায় যে কি যে প্রাথমিক ভাবে যেমন হচ্ছে যে মেকানিক্যাল চেঞ্জ, হ্যাঁ, কোমরে ব্যথা বা মেকানিক্যাল চেঞ্জ, এই যে মেকানিক্যাল চেঞ্জ বা মেকানিক্যাল পেইন সেটাকে কি করতে, সেটা যে চেঞ্জ মানে সেটা জায়গাটা পরিবর্তন। আমি যদি বলি যে এখানে একটা পেশেন্টের PLID হয়েছে, PLID হওয়া মানে প্রলাপস লাম্বার দিস, তো প্রলাপস এক্সট্রা কি সরে যেতে পারে, এক্সট্রা বালজিং হয়ে যেতে পারে, এক্সট্রা রাপচার হয়ে গিয়ে সেখানে হচ্ছে আপনার ফ্লুইড দিয়ে নার্ভি কম্প্রেশন দিতে, হ্যাঁ, ডিস্ক হার্নিয়েশন। এই যে ব্যাপারটা যে ডিস্ক সরে যাওয়া, তো এই সরে যাওয়াটাকে যদি আপনি কারেকশন না করেন, পূর্বের অবস্থায় যদি ফিরে না যাওয়া, তাহলে কি তারপর পেইনটা রিলিফ হচ্ছে না, সে পেইন ফ্রি লাইফ লিড করতে পারছে। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে বা ওষুধের মাধ্যমে এই পেইনটাকে কি করা যায়, জাস্ট মেনটেন করে রাখে, কিন্তু সেটাকে তো আর কি করা যাচ্ছে, পেইন ফ্রি বা পেইন রিলিফ করা যাচ্ছে না, মানে অবস্থায় রিডাকশন করা যাচ্ছে।
তো আপনার যদি রিডাকশন করতে চায় তাহলে কি করতে, কারেকশন করতে। যদি সেটা যদি কারেকশন করতে গেলে ঠিক অবশ্যই একবার ফিজিওথেরাপিস্টের সাথে। তো দেখা যাচ্ছে যে তারা ফার্স্ট কন্টাক্ট ট্রিটমেন্ট হিসেবে একটা ফিজিওথেরাপিস্ট আছে, এবং একজন ফিজিওথেরাপিস্ট কি করবে, তাকে প্রপার অ্যাসেসমেন্ট করে তার কন্ডিশনটা কোথায় সেটাকে নির্ণয় করে সেটাকে কারেকশন করে তাকে তো বাইরের দেশে মূলত এটাই হয়ে থাকে। আমরা এমনও শুনেছি বা এমনও যেটা যে একজন ফিজিওথেরাপিস্ট নির্ণয় করে একজন ফিজিওথেরাপি রিলেটেড যে কন্ডিশন, সেক্ষেত্রে একজন পেশেন্টে আপনার যদি সার্জারি প্রয়োজন হয় তাহলে কি একজন ফিজিওথেরাপিস্টকে দেখা যাচ্ছে যে আপনার সাজেশন বা একজন ফিজিওথেরাপিস্ট আসলে নির্ণয় করে যে আসলে এনার কি যে সার্জারি প্রয়োজন আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি দেখেন একটা ফিজিওথেরাপিস্ট যদি নির্ণয় করে বা একজন ফিজিওথেরাপিস্ট যদি সাজেস্ট করে যে এনার প্রয়োজন সার্জারি, তাহলে সেটা সার্জারি করে। তাহলে আপনি দেখেন যে এখানেই বোঝা যাচ্ছে যে একজন ফিজিওথেরাপিস্ট ফার্স্ট কন্টাক্ট মানে হচ্ছে প্রফেশনাল হিসেবে প্র্যাকটিস করে থাকেন, যেখানে একজন পেশেন্ট সরাসরি প্রতিভাগের ফিজিওথেরাপিস্টের কাছে আসে। তারপর যদি তার ফিজিওথেরাপির মাধ্যমে সেটা রিডাকশন না হয়, অন্য ট্রিটমেন্ট প্রয়োজন, তখন সে দেখা যাচ্ছে যে রেফার করা। তো সেক্ষেত্রে শুধু বাইরের উন্নত দেশগুলো না, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী যে দেখি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই দেশগুলোতেও কিন্তু কি আপনার ফিজিওথেরাপিটাকে স্বাধীন স্বতন্ত্র ভাবে তারা প্র্যাকটিস করে আসতো এবং তাদেরকে সেভাবে স্যার, কিন্তু আমরা দেখি যে হচ্ছে ফিজিওথেরাপিস্টের কাছে পেশেন্ট আসছে কিন্তু তার একটা প্রেসক্রিপশন নিয়ে আসছে, এবং সেই প্রেসক্রিপশনে কিন্তু একদম মডালিটিস এর নাম সহ মেনশন করে তারা নিয়ে আসছে যে এই আনসার বা ম্যাম আমাকে এই মডালিটিস গুলো আপনাদের কাছে আছে কিনা, এবং আমাকে এইগুলো যদি থাকে তাহলে এইগুলোই দেন। এন্ড তাদের মাইন্ডসেট আপও এইভাবে করা থাকে যে তারা শুধুমাত্র এগুলোই দিবে, না হলে তারা কিছু নিবেন। তো এই সম্পর্কে আপনি কি বলতে চান? একজন সরাসরি মানে আমাদের কাছে এসে মানে শুরু থেকেই ট্রিটমেন্ট নিতে পারবে, নাকি তারা সাজেশন অনুযায়ী ভালো প্রশ্ন করেছেন, ভালো কথা বলছে। আমি আপনার যদি শেষের কথাটা বলি যে অবশ্যই আমি তো সত্যিই মনে রাখতেছি, অবশ্যই একজন পেশেন্ট একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসে মানে প্রথমেই এসে তার কাছ থেকে ট্রিটমেন্ট। এবং আপনি যেটা বললেন যে আমরা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমরা যেটা দেখি যে একজন ফিজিশিয়ান প্রেসক্রিপশন করে এবং সেখানে কিছু ফিজিওথেরাপি মডালিটিস তারা সাজেস্ট করে থাকে, এবং পেশেন্ট সেই প্রেসক্রিপশনটা নিয়ে একজন মানে ফিজিওথেরাপিস্টের কাছে যান এবং গিয়ে বলেন যে আপনাদের কাছে এই মানে এই মেশিন গুলো আছে কিনা এবং আমাকে এটাই দিতে হবে। হ্যাঁ, এটা ছাড়া আসলে মানে তাদেরকে তখন দেখা যাচ্ছে যে কাউন্সিলিং করাটাই খুব কঠিন হয়ে যায়। তো আসলে আমি যেটা বলবো যেটা মানে একটা হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে এই যে আপনি দেখেন একজন ফিজিওথেরাপিস্ট, হ্যাঁ, ফিজিওথেরাপি বিষয়ে মানে ফিজিওথেরাপি বিষয়ে 5 বছর পড়াশোনা করবে, 5 বছর পড়াশোনা করবে, কিন্তু তারা কি ফিজিওথেরাপি কি ফিজিওথেরাপি প্রয়োজন একটা পেশেন্টের সেটা তারা নির্ণয় করতে পারছে। বিষয়টা বুঝতে পারছেন যে একজন ফিজিওথেরাপিস্ট 5 বছর ফিজিওথেরাপি বিষয়ে পড়াশোনা করলো, কিন্তু সে মানে হচ্ছে যে অন্যের প্রেসক্রিপশন দেখে তাকে পেশেন্টের কথা শুনে তাকে কি করতে হবে, ট্রিটমেন্ট মানে হচ্ছে দিতে হবে, মানে মেশিন তাকে চিকিৎসা প্রদান করতে হবে। তার মানে সে কেরানি, সে ফিজিওথেরাপিস্ট না, সে চিকিৎসক না, সে কেরানি। কেন কেরানি? মানে একজনের ইনস্ট্রাকশনে কি করতে হবে, আরেকজনকে কি কাজ করতে হবে। তার মানে সে তো মানে হচ্ছে চিকিৎসক। হ্যাঁ, সে কি অন্যের কথা শুনে তাকে এটা আসলে সেটা। তো আসলে আসলে ব্যাপারটা হচ্ছে দেখেন এটা মূলত আমি জানি না, এটা আসলে আমার জানার মতো বাংলাদেশেই মূলত মনে হয় এটা হয়ে থাকে যে
কি একটা পেশেন্টের কি ফিজিওথেরাপি প্রয়োজন সেটা একজন মানে অন্যজন মানে প্রেসক্রিপশন করে দেয় এবং একজন ফিজিওথেরাপিস্ট সেটা করতে পারছে। এটা আসলে এটা মানে আশা করতে পারে। তো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি যে আমি তো একটু করতে বলেছিলাম যে 1973 সালে সেশনে বিলটিকে ব্যাচেলর ফিজিওথেরাপি কোর্স চালু হয় এবং সেটি কন্টিনিউ করা হয় আপনার 1975 সাল পর্যন্ত। এরপর এটা কন্টিনিউ করা হয়। এরপর দেখা যাচ্ছে যে 1993-94 সালের দিকে সেশনের দিকে এটা আবার পুনরায় চালু হয়। তো এই যে মাঝখানে যে একটা ব্যাপার, এই মাঝে দেখা যাচ্ছে 1979 সালের দিকে আপনার হচ্ছে ডিপ্লোমা টেকনোলজি, হ্যাঁ, ফিজিওথেরাপি, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, এই কোর্সটি কন্টিনিউ করা হয় এবং এদের কিন্তু হচ্ছে যে বিভিন্ন মেডিকেল হসপিটালগুলোতে তার উপস্থিত হচ্ছে এবং সেখানে তারা তো তারা এই মেডিকেল গুলোতে কর্মরত থাকার আছে, তারা তো দেখা যাচ্ছে তাদের কারিকুলাম মেডিকেল টেকনোলজি যে পড়াশোনা করা হয় তাদের কারিকুলামে দেখা যাচ্ছে যে রোগ নির্ণয় করানো, তারা হচ্ছে কি চিকিৎসা প্রদান করা, শুধু দেখা যাচ্ছে যে চিকিৎসা প্রদান কেউ একজন সার্চ করবে সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রদান করে। তো দেখা যাচ্ছে যে সেটা মূলত হয়, হ্যাঁ, সেটা মূলত হয়। দেখা যাচ্ছে যেহেতু মেডিকেল হসপিটাল গুলোতে আপনার হচ্ছে যে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কোর্স মানে যে আপনার যারা পার্সেল ফিজিওথেরাপিস্ট তারা দেখা যাচ্ছে সেখানে কর্মরত না থাকার কারণে তো বিভিন্ন ফিজিশিয়ান কিন্তু সেটা সার্ভিস করতে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সেই প্রেক্ষাপটের বাইরেও কিন্তু সেটা মূলত ফিজিশিয়ানরা বা হচ্ছে যে প্রেসক্রিপশন করে থাকেন। তো এটা আসলে আমি যেটা বলবো যে একজন ফিজিওথেরাপিস্ট যেহেতু একজন পেশেন্টের তাকে প্রপার অ্যাসেসমেন্ট করে তার রোগ নির্ণয় করে তার ফিজিওথেরাপি রিলেটেড যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা প্রদান করতে সক্ষম, ট্রিটমেন্ট প্রদান করতে সক্ষম। তো অতএব একজন ফিজিওথেরাপিস্টকেই নির্ণয় করতে দেওয়া উচিত যে তার কি ফিজিওথেরাপি প্রয়োজন। এটা আসলে দেখা যাচ্ছে এটা যখন একজন পেশেন্ট একজন ফিজিওথেরাপিস্টের কাছে অন্য একজনের প্রেসক্রিপশন লিখে নিয়ে আসে কয়েকটা মডেলাইজেশন নাম, তো তখন যখন এই ফিজিওথেরাপিস্টের কাছে এই প্রেসক্রিপশনটা নিয়ে আসে তখন দেখা যাচ্ছে যে পেশেন্টের কিন্তু একটা মাইন্ড সেট আপ হয়ে যায়, মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমাকে এটাই দিবে, কিন্তু এটা পেশেন্টের জন্য যে কত বড় ক্ষতির কারণ হচ্ছে এটা আসলে আমি আপনাকে কিভাবে বুঝাবো যে তার যে ফিজিওথেরাপির প্রয়োজন কিভাবে তাকে অ্যাপ্লাই করতে হবে। তার তো ফিজিওথেরাপি মানে শুধু মডেলাইটিস না, আমরা যদি দেখি যে মডেলাইটিস বা মেশিনারি যে ইনস্ট্রুমেন্টাল যে ফিজিওথেরাপি প্রদান করা হচ্ছে ইলেকট্রোথেরাপি আমরা ফিজিওথেরাপি যখন যদি দেখি তাহলে সেটার কার্যকারিতা কত 20-30%, বাকি 70-80% আপনার হচ্ছে ম্যানুয়াল থেরাপিটা থাকে। দেখা যাচ্ছে যে মোস্টলি হ্যাঁ, তার যদি তার ব্যথা সারাতে হয়, ব্যথা যদি সারাতে হয় আমি মেনটেন করার কথা বলছি, ব্যথা যদি রিমুভ করতে হয় তাহলে তাকে অবশ্যই ম্যানুয়াল করতে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু আমরা এই প্রেসক্রিপশন গুলাতে যেটা দেখি সেটা হচ্ছে শুধু মডেলাইটিস। ফিজিওথেরাপি মানে তো শুধু মডেলাইটিস না, তার মানে এই যে তাকে মডেলাইটিস দিয়ে তাকে মাইন্ড সেট আপ করা হচ্ছে এটা তার জন্য যে কি পরিমাণ ক্ষতির কারণ হচ্ছে এটা আসলে আমি কি বলছি। তো ফিজিওথেরাপি মানে একজন ফিজিওথেরাপিস্ট তাকে বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে সে যে 4 বছর ধরে এই যে একটা ট্রিটমেন্ট প্রোটোকল বিভিন্ন ট্রিটমেন্ট প্রোটোকল আমাদের দেখা যাচ্ছে যে আমি যদি বলি যে আপনার ম্যাকেনজি, আপনার সিলেক্স কনসেপ্ট, আপনার হচ্ছে মালিগান, আপনার হচ্ছে মেন্টাল মোবিলাইজেশন, হ্যাঁ, এই যে এরকম আরো কয়েকটা ট্রিটমেন্ট অ্যাপ্রোচ আছে, এরা আমাদেরকে শিক্ষা দেয় একটা পেশেন্টকে অ্যাকিউট থেকে ক্রনিক পর্যন্ত। হ্যাঁ, হতে পারে একটা পেশেন্ট আপনার হচ্ছে 7 দিনের মধ্যে সে পেইন ফিল করতেছে, 7 দিন ধরে পেইন, তাকে কিভাবে ম্যানেজ করতে হবে, 7 দিনের পর তাকে কিভাবে ম্যানেজ করতে হবে, তার পেইনটা যখন ক্রনিক হয়ে যাবে তখন কিভাবে ম্যানেজ করতে হবে, এই অ্যাপ্রোচ গুলো আমাদেরকে সেভাবে শিক্ষা দেয়।
আমরা সেটা মানে একজন ফিজিওথেরাপি সেটা শিক্ষা নিয়ে আসি। তো এটা তো একটা পেশেন্টকে অ্যাপ্লাই করতে হবে, তো সে কিভাবে অ্যাপ্লাই করবে? সে তো একটা প্রেসক্রিপশন, একজন পেশেন্ট একটা প্রেসক্রিপশন নিয়ে আসছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী তাকে এই মডেলাইটিস দুইটা বা এই মডেলাইটিস কয়েকটা তাকে অ্যাপ্লাই করতে হবে। ট্রিটমেন্ট তো শুধু এটা না, এটা তো পেশেন্টের জন্য একটা বড় ধরনের ক্ষতি হচ্ছে। আমরা তাকে অ্যাপ্লাই করতে পারছি না, সে তো মার্কসের পড়ে আসছে, এটাই তার জন্য কারণ, তো আসলে তা না। হ্যাঁ, এটা তো শুধু ওই একজন ফিজিওথেরাপিস্টই জানবে যে তার কি প্রয়োজন। হ্যাঁ, এটা কারেকশন করতে হবে, মেনটেন। হ্যাঁ, এটা সারাতে হলে অবশ্যই কি করতে হবে, কারেকশন করতে হবে। আর শুধু মডার্নাইটিস দ্বারা কি না, এটা মেনটেন করে রাখবে সারাতে। তো অতএব আসলে একজন, আমি যেটা সর্বোপরি যেটা বলবো যে একজন ফিজিওথেরাপিস্টকে অবশ্যই মানে পেইন, প্যারালাইসিস এবং স্পোর্টস জনিত যে কন্ডিশনগুলো, হ্যাঁ, এবং পেডিয়াট্রিক রিলেটেড যে আপনার ডিসএবিলিটি গুলা, সেই কন্ডিশন গুলোর ক্ষেত্রে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টকে স্বাধীন এবং স্বতন্ত্র ভাবে তাকে প্র্যাকটিস করার হচ্ছে যে স্বাধীনতা পাওয়া উচিত। হুম। এটা এটাতে আসলে অন্যের হস্তক্ষেপ করা না করাই ভালো, বরং এটা পেশেন্টের জন্য, একজন রোগীর জন্য বড় ধরনের অসংখ্য ধন্যবাদ স্যার, আমাদের এত সুন্দর করে এগুলো বিষয় ক্লিয়ার করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আজকে এই বিষয়ে কথা বলতে সবার ভালো লাগছে। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের অনুষ্ঠানটি প্রতি বৃহস্পতিবার রাত 10টার সময় প্রচারিত হবে। আপনারা দেখতে চোখ রাখবেন আমাদের পেজ বাংলাদেশ পেইন অ্যান্ড প্যারালাইসিস রিহ্যাবিলিটেশন সেন্টার বা আমাদের ইউটিউব চ্যানেল BPP RCZ।